ভিপিনুর ওরফে পিপিনুল বা বিপুল ভাইয়ার অবস্থা 12টা বেজে গেছে। মাথা খারাপ হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, চারদিকে তোলপাড় লেগে গেছে, গণ অধিকার পরিষদের ঘরে আগুন লেগে গেছে। ভিপিনুরের রাজনৈতিক ক্যারিয়ার প্রায় শেষ। ভিপি নুরু সাহেব, জামাত ইসলামকে গালি দিয়ে আপনি হিরো সাজতে চাচ্ছেন, আপনি জিরো হয়ে যাবেন, সময় বেশি বাকি নাই। বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে সমালোচনা থাকতে পারে, কিন্তু মনে রাখবেন বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশের সন্ত্রাসের রাজনীতি করে না, বাংলাদেশ জামাত ইসলাম চাঁদাবাজের রাজনীতি করে না। শেখ হাসিনা যে কথাগুলো বলতো ওই একই কথাগুলো তো ভিপি নুর সাহেব আপনি বলতেছেন এই জামাতকে নিষিদ্ধ করতে হবে, ছাত্র শিবিরকে নিষিদ্ধ করতে হবে। ওই একই কথা কিন্তু বইলা দিল্লিতে চলে গেছে। কি রে নুরু পাগলা, তোর নিয়ে সাংবাদিক ইলিয়াস ভাই নিউজ করছে আর সেই রাত জামাত ইসলাম ছাত্র শিবিরের ওপর যাচ্ছিস? হ্যাঁ, পাশার কাপড় থাকবে না বলো। প্রিয় দর্শক, এবার সাংবাদিক ইলিয়াস হোসেন বর্তমান প্রবাসী প্রতিমন্ত্রী নুরুল হক নূরকে নিয়ে এমন কিছু বিস্ফোরক বা এমন কিছু দুর্নীতির প্রমাণ তুলে ধরেছেন, যেগুলো তুলে ধরার পর একজন বিশ্লেষক সরাসরি বলেছেন যে পথ খেয়ে গিয়েছেন নুরুল হক নূর। এই তথ্যগুলো সামনে আসার পর দেশ জুড়ে যে কথাটা সবচেয়ে বেশি উঠেছে তা হলো ভিপি নূরের এখনই নিজের থেকে সরে দাঁড়ানো উচিত। একজন নেতার বিরুদ্ধে যখন এমন বড় বড় অনিয়ম আর দুর্নীতির খবর আসে, তখন তার পদে বসে থাকার আর কোনো মুখ থাকে না। সাধারণ মানুষের পরিষ্কার কথা, তিনি যদি নিজে থেকে সরে না যান, তবে সরকারের প্রধানের উচিত তাকে দল বা পদ থেকে বের করে দেয়া। প্রতিমন্ত্রীর আত্মীয় স্বজন সবাই এখন বর্তমানে কোটিপতি। যে পাঙ্গাস মাছ বেচতো সে পাঙ্গাসের খামার করে ফেলছে, যে চা বানাইতো সে এখন বিরাট বড় বিল্ডিং এর মালিক। এই সত্যগুলো যদি সামনে আসে তাহলে তো ইজ্জত থাকে না বিএনপির। এই সত্যগুলো নিয়ে যদি আলোচনা হয় তাহলে ওনাদের ক্ষতি হয়ে যাবে না, প্রতিমন্ত্রী সাহেবের ক্ষতি হয়ে যাবে না। আজকের অশিক্ষিত অনাথ বস্তির ছেলেটাই আগামীর রাশেদ খান, আজকের পথ শিশুটাই আগামীর বিকাশ নূর, আজকের অসহায় এতিম বাচ্চাটাই আগামীর আমতারেক। এই সমস্ত কুলাঙ্গারদের কারণে কেউ এখন আর পথ শিশুদেরকে সাহায্য সহযোগিতা করে না, কারণ এই ধরনের পথ শিশুরাই বড় হলে চাঁদাবাজ হয়, দালাল হয় আর চাটুকার হয়। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে সাংবাদিক ইলিয়াস তার ভিডিওর মাধ্যমে বাংলাদেশের বর্তমান সরকারের প্রতিমন্ত্রী নুরুল হকের বেশ কিছু দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। যে অভিযোগ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাওয়ার পর সাধারণ জনগণ মনে করছে যে বিএনপি থেকে বা বিএনপির মন্ত্রী পদ থেকে খুব দ্রুতই নুরুল হককে সরিয়ে দেওয়া হোক। আর এই বিষয়টা নিয়েই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। দেখেন, আমরা সবাই জানি সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় তার নিজের গতিতেই বইতে থাকে। 6 মাস কিন্তু চইলা গেল। এই 6 মাসে ওনাদের কি অর্জন সেটা নিয়ে অনেক টকশো চলতেছে বিভিন্ন চ্যানেলে। ওনাদের এই অর্জন নিয়ে বিভিন্ন রকম চ্যানেলে বিভিন্ন রকম টকশো হইতেছে। টকশোর সাবজেক্ট কি? এক হয় এই দেশে কি কি উন্নতি হইলো, বিএনপি সরকারের কি কি উন্নতি হয়েছে, আর নয়তো ওই শেখ হাসিনা আসবে কি আসবে না, আওয়ামী লীগের কি হবে, আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারবে কিনা, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে দেখতে পাবো কিনা, এইসব নিয়ে টকশো চলতেছে। কিন্তু টকশোতে কি হবার কথা ছিল? দেখেন, বিরাট একটা প্রতিবেদন আমরা দেখতে পাইলাম আমাদের ইলিয়াস হোসেনের বিদেশ থেকে। উনি বিদেশ থেকে এই প্রতিবেদনটা করছে। এই প্রতিবেদন প্রায় 1 ঘন্টা ছিল। এই প্রতিবেদনের মধ্যে কিন্তু অনেক সাক্ষী প্রমাণ আছে। একজন প্রতিমন্ত্রীকে নিয়ে বহু রকম সাক্ষী প্রমাণ দেওয়া আছে। এখানে এআই কোনো কাজ নাই। যারা সাক্ষী প্রমাণ দিছে তারা কিন্তু এই প্রতিমন্ত্রী সাহেবেরই দেশের বাড়ির মানুষ, ওনারই আশেপাশের মানুষ। এই প্রতিমন্ত্রীর আত্মীয় স্বজন সবাই এখন বর্তমানে কোটিপতি। যে পাঙ্গাস মাছ বেচতো সে পাঙ্গাসের খামার করে ফেলছে, যে চা বানাইতো সে এখন বিরাট বড় বিল্ডিং এর মালিক। কেউ গরিব নাই। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? যে বিএনপি ওনাকে যে ক্ষমতায় বসাইছে, যে ক্ষমতা দিছে, ওই ক্ষমতা ব্যবহার করে ওনার নিজের এলাকায় বিএনপি কে দাবায় রাখছে। ওইখানে কিন্তু ওনার দল এবং এই যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে, মাদক ব্যবসা চলতেছে, বহু রকম ক্রাইমের সাথে জড়ায় গেছে, এই প্রতিবেদনে বলা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন, এই প্রতিবেদন সত্য না মিথ্যা এইটা নিয়ে কিন্তু একটা টক শোতে কোনো আলোচনা হয় নাই। কেউ কিন্তু এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করতেছে না, কারণ এটা বিএনপির প্রতিমন্ত্রী। আলোচনা করতে গেলে তো বিএনপির প্রতিমন্ত্রীকে নিয়ে আলোচনা করতে হয়, ওনার সম্বন্ধে তুলে ধরতে হয়। এই সত্যগুলো যদি সামনে আসে তাহলে তো ইজ্জত থাকে না বিএনপির। এই সত্যগুলো নিয়ে যদি আলোচনা হয় তাহলে ওনাদের ক্ষতি হয়ে যাবে না, প্রতিমন্ত্রী সাহেবের ক্ষতি হয়ে যাবে না, যার জন্য এটা নিয়ে আলোচনা নাই। কিন্তু একবার চিন্তা করেন তো, ইলিয়াস হোসেনের এই 1 ঘন্টার প্রতিবেদনটা যদি জামাতের ইসলামের কাউকে নিয়ে হয়তো, কোন একজন এমপি কে নিয়ে হয়তো, তাইলে কি ঘটনা ঘটতো? আজকে এই সোশ্যাল মিডিয়াতে টক শোতে দেখতেন ঝড় বয়ে যেত ভাই। প্রত্যেকটা চ্যানেলে এইটা নিয়েই আলাপ করতো, অন্য কোনো আলোচনা থাকতো না। প্রত্যেকটা পত্রিকার হেডলাইন হয়ে যেত এই জামাত ইসলাম। কারণ এই প্রতিবেদনের মুখোশটাই না ছিঁড়ে ফেলছে বিখ্যাত সাংবাদিক ইলিয়াস হোসেন। ভাই ব্রাদার, সাংবাদিক যে কেউ হইতে পারে ভাই, কোনো ব্যাপার না।
কিন্তু একজন ইলিয়াস হোসেন হওয়া কঠিন। বুকে সাহস লাগে, লোভ লালসা সংবরণ করলেই কিন্তু একজন ইলিয়াস হোসেন হইতে পারে। ইলিয়াস হোসেনের এই প্রতিবেদন যদি মিথ্যা হয় সেটা মিথ্যা প্রমাণ করেন। যে লোকগুলা ইন্টারভিউ দিছে তারা তো ভাই বাংলাদেশি আছে, বিদেশ চলে যায় নাই। ওনাদের সঙ্গে আলাপ করেন, হ্যাঁ সাংবাদিক পাঠাই দেন বিভিন্ন চ্যানেল থেকে যে ভাই আমাদের প্রতিমন্ত্রীকে নিয়ে আপনারা এইসব কথা কেন বললেন, যান না। কিন্তু কেউ যাবে না, কারণ এটা বিএনপির প্রতিমন্ত্রী। জামাতের প্রতিমন্ত্রী হইলে ঝাঁপায়া পড়তো, যেভাবে এখন ঝাঁপায়া পড়ছে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী। উনি প্রবাসী কাজ কাম সব বন্ধ কইরা উনার একটাই কাজ, এখন একটাই কাজ, কিভাবে জামাত ইসলাম এবং শিবিরকে নিষিদ্ধ করা যায়। উনি ওপেন বলতেছে আওয়ামী লীগ তো এদেরকে নিষিদ্ধ কইরা গেছিল, এখন আমরা সবাই এক হইয়া তাদেরকে নিষিদ্ধ করতে হবে। শুধু শেখ হাসিনার সাথে একটু সুর মিলায় বললেই হতো, সবাইকে জাহাজে ভৈরা পাকিস্তানে পাঠায় দেবো। শেখ হাসিনা বলছে না সবাইকে জাহাজে ভৈরা পাকিস্তান পাঠায় দিবে। মার ওই কথাটা যদি সন্তান বইলা দিত, 16 কলা পূর্ণ হয়ে যেত। দেখেন আমাদের টাকা পয়সা দিয়েই কিন্তু এই প্রতিমন্ত্রীদের বেতন চলে। ওই যে আরেকজনকে রাখছে রাশেদ খান, তারও কিন্তু বেতন চলে আমাদের টাকা, সরকারি টাকা মানে আমাদের টাকা। কিন্তু আমাদের টাকা বেতন নিয়ে ওনারা কি করতেছে? ওনারা কি দেশের কোনো কাজ করতেছে? আবার দেখেন এই যে চ্যানেলে যায় ইন্টারভিউ দেয় না, ওইখান থেকেও খাম পায় ভাই, কনভেন্স পায়, টাকা পায়, ওইখান থেকেও টাকা কামাইতেছে, আমাদের টাকাও নিতেছে। কিন্তু কি কাজ করতেছে? শুধু বিভেদ তৈরি করতেছে। শেখ হাসিনা যে কথাগুলো বলতো ওই একই কথাগুলো তো ভিপি নুর সাহেব আপনি বলতেছেন। জনগণের ভোট নিয়ে কিন্তু ওনারা বিরোধী দল হয়েছে ওই সংসদে। আপনি বলতেছেন এই জামাতকে নিষিদ্ধ করতে হবে, ছাত্র শিবিরকে নিষিদ্ধ করতে হবে। ওই একই কথা কিন্তু বইলা দিল্লিতে চলে গেছে, নিষিদ্ধ করার 3 দিন পরই তো চলে গেছে। ওই একই কথা কিন্তু বইলা এখন দিল্লিতে আছে, নিষিদ্ধ করার 3-4 দিন পরেই কিন্তু চলে যাইতে হয়েছে। ওই কথাগুলো মুখে আইনেন না, খেপায়েন না ভাই। হয়েছে কি জানেন ভাই, ইলিয়াস হোসেন সাহেব যেহেতু কথা বলছে, উনার ধারণা এই প্রতিমন্ত্রী সাহেবের ধারণা এটা জামাত শিবির করাইছে ইলিয়াস হোসেনকে দিয়া। আর ইলিয়াস হোসেনকে দিয়া কিছু করানো যায়? ওনারে কিনা যায়? নিশ্চয়ই না। এগুলা পাবলিকরে খাওয়াইতে পারবেন না। উনি যেটা ভালো মনে করছে সেটাই করছে, সময় সবকিছু বইলা দিবে, আমরা অপেক্ষায় থাকি। একদম নিরপেক্ষ জায়গা থেকে কথাগুলো বলবো, যার যার পক্ষ থেকে কথাগুলো বুঝতে হবে যে আসলে আমি কি বলতে চাই। প্রথম কথা হলো, ইলিয়াসের এই ভিডিওটি করার পর আমি যতগুলো সোশ্যাল মিডিয়ায় ইলিয়াসের সংবাদ নিয়ে দেখলাম পোস্ট, আমার কাছে মনে হচ্ছে প্রায় 95% বা 98% মনে হয় ইলিয়াসের পক্ষে গেছে। মাত্র 2% বা সংখ্যাটা আরো কম হতে পারে যদি পুরোপুরি জরিপ করি, নুরুল পক্ষে গেছে। তবে কিছু কিছু বিএনপির দুটো ধারা, একটা মূর্খ ধারা, একটা হলো শিক্ষিত ধারা। বিএনপি যারা শিক্ষিত ধারার লোক তারা ইলিয়াসকে অ্যাপ্রিসিয়েট করেছে বা এই পর্বটাকে নিয়ে যথেষ্ট আলোচনা আছে। আর যারা বিএনপির মূর্খ ধারায় আছে, মানে রাজনীতি বোঝে কিন্তু লেখাপড়া করছে না, কিন্তু লোক নুরুল বাপের মতো, এরা আবার মনে করছে জাত গেল, মানে বিএনপির জাত গেল। না, নুরুল জন্য বিএনপির জাত যাবে না, বিএনপি একটা ক্ষুদ্র দল নয়। আসলে ইলিয়াসের এই রিপোর্টিং এর কিছু পোস্টমর্টম করবো, নুরুল বিষয়ে আরো কিছু তথ্য দেবো, এবং নুরু বিএনপির জন্য কি পরিমাণ ভয়ঙ্কর হতে পারে আগামী দিনগুলোতে এই বিষয়ে কিছু সচেতনামূলক তথ্য দিতে চাই, সচেতন হওয়ার জন্য। প্রথম, ইলিয়াস তার স্টোরির মধ্যে নিজে যে বক্তব্যগুলো তুলে ধরেছে, যেহেতু আমিও সাংবাদিকতার মানুষ, আমি সাংবাদিকতার ছাত্র, প্রায় 25-26 বছরের উপর টেলিভিশনে সাংবাদিকতা করেছি। আমার অভিজ্ঞতা থেকে বলি, ইলিয়াস প্রত্যেকটা রিপোর্টিং এর ক্ষেত্রে তার যে 15 মিনিট তৈরি করে সে পুরো রুটটা মিলে করে। আমাদের সাংবাদিকদের যে ইথিক্সটা আছে বা আমাদের যে সাংবাদিকতার যে নিয়ম কানুনগুলো আমরা মেনে চলি, ইলিয়াস কিন্তু সেটা মেনটেন করেছে। নুরুর বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে, ইলিয়াস চেয়েছে প্রত্যেকটা অভিযোগে ভিকটিমের বক্তব্য তুলে ধরতে। আমরা যেটা সাংবাদিকতা টেলিভিশনে বক্তব্য বলি বা সিঙ্ক বলি। তো বিষয়টা খেয়াল করবেন, ইলিয়াস নিজের তার মুখ থেকে বলার ক্ষেত্রে অভিযোগ আছে বলছে। ইলিয়াস কিন্তু কোনো জাজমেন্ট করেনি তার রিপোর্ট, নাম্বার 1। নাম্বার 2, প্রতিটি ক্ষেত্রে ভিকটিমের বক্তব্য তুলে ধরেছে। ইভেন নুরুল হকের সাথে তার যে টেলিফোনে কথা হয়েছে সেই বক্তব্যটা তিনি প্রকাশ করেছেন। পাশাপাশি ইলিয়াস তার বাবাকে নিয়ে যে তথ্যগুলো দিয়েছে তার যথেষ্ট পরিমাণ তথ্য, স্ক্রিনশট বা বিভিন্ন বিষয় বা স্থানীয়দের বক্তব্য তুলে ধরেছে। তার ভগ্নিপতি কিভাবে আঙুল ফুলে কলা গাছ হয়েছে, তার পরিবারের লোকরা পাঙাশ মাছ বেচতে গিয়ে কিভাবে শত কোটি টাকার মালিক হয়েছে, বিষয়গুলো ফিরিসে তুলে ধরেছে। নুরু তার পরিবার কেমন ছিল, কি ছিল, এটা আমরা সবাই জানি কম বেশি। তো সেই জিনিসগুলো মানে দরিদ্র হওয়ার লজ্জার নয়, তবে আঙুল ফুলে কলা গাছ হওয়াটা লজ্জার, এটা ইলিয়াস তার স্টোরিতে বুঝিয়ে দিয়েছে। প্রশ্ন হলো, যিনি খুব মামুলি জীবনযাপন করতেন, তিনি হেলিকপ্টারে চলে, তার এখন অনেক সম্পদ, তিনি কি এই রাজনীতিটা বা আওয়ামী লীগের হাতে মার খেয়ে এটাকে পুঁজি হিসাবে বিনিয়োগ করেছেন যে আমি একটু মারটা খেয়ে নেই, আমাকে নেতা হলে অনেক টাকার মালিক হব? বাংলাদেশে তো অনেক রাজনীতি করেন তার ঘরের বা তার
কি বলবো নিজের জমি বিক্রি করে রাজনীতি করে। কিন্তু বাংলাদেশে যে বর্তমান রাজনীতির ধারা চলছে খুব লজ্জাজনক। এখানে সবাই মানে বিনা পুঁজিতে এসে হাজার কোটি টাকার মালিক বনে যায়। নুরু সেই রাজনীতিটা করছে কিনা দেখেন। শিক্ষিত আর অশিক্ষিত বিএনপি শব্দটা বলেছিলাম। নুরুর আসনে আমার খুব প্রিয় একজন বড় ভাই বলতে পারি, মামুন ভাই, আসসালাম মামুন ভাই প্রার্থী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে। তার সাথে লম্বা সময় আমাদের একটা যোগাযোগ ছিল। লালটু ভাই পরবর্তী সময়টা তাদের সাথে, লালটু ভাই যখন আহত হয়ে পরবর্তী দেশের বাইরে চলে গেলেন, লালটু ভাই কিন্তু একজন ভদ্রলোক এবং ভদ্র রাজনীতিটা মানে আলাদা একটা ইমেজ ছিল লালটু ভাই রাজনীতিতে। ব্যক্তিগতভাবে তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, পছন্দ করতেন। মামুন ভাইও খুব পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন। মামুন ভাই দীর্ঘ আন্দোলন সংগ্রামে বিএনপিকে সাপোর্ট দিয়ে গেছে, দীর্ঘ আন্দোলন। আমাদের বাবু ভাই তো মারাই গেছেন, বাবু ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি আছে। তো আমরা দেখলাম যে আমাদের হেলাল ভাই, আমাদের আরো যারা আছেন ছাত্র দলের অনেককে এবার কেন যেন একটু আড়ালে রাখা হয়েছে। সোহেল ভাইকে আড়ালে রাখা হয়েছে। মামুন ভাই আসনে নুরু পেয়েছে আসনটি। মামুন ভাই তার অনেক লম্বা ত্যাগের হিস্ট্রি আছে। তিনি কিছুটা ক্ষুব্ধ বা তিনি কিছুটা আহত হয়েছে, কিন্তু তার যে জনগণগুলোকে তিনি দীর্ঘদিন 15-16টা বছর ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছে, তারা যদি এখন আবার নুরুর হাতে নির্যাতিত হয়, এই জবাবটা কি বিএনপি দিতে পারবে? তারা বলছে কি, আপনার বক্তব্যটা শুনেছেন যে গত 15-16 বছর আমরা নির্যাতিত ছিলাম আওয়ামী লীগ দ্বারা, এখন নুরু দ্বারা আমরা আবার নির্যাতিত হচ্ছি, আমাদের দল ক্ষমতা কিন্তু আমরা নির্যাতিত হচ্ছি। এটা কিন্তু বিএনপির জন্য খুব কঠিন একটা ব্যাপার। যদি এই কাজটা সঠিক হয়, যারা অভিযোগ করেছে সত্য হয়, বিএনপির এই ভুলটা বিএনপিকে অনেক বড় কি বলবো বিপদে ফেলবে। কারণ এটা আওয়ামী লীগ রেজিম না, এটা বিএনপির রেজিম। বিএনপির রেজিমে বিএনপি নুরু দ্বারা নির্যাতিত হবে, এটা মানার মতো না। গেল এই বিষয়টা। ইলিয়াস রিপোর্টের মধ্যে যতগুলো বিষয় উল্লেখ করেছে আপনারা ভালো করে খেয়াল করেছেন, প্রমাণ ছাড়া বা কারো বক্তব্য ছাড়া কিছু বলে নাই। এবং নুরুর বিষয়ে যতগুলো বক্তব্য আছে, নুরুর সাথে মোসাদের একাধিকবার বৈঠক হয়েছে, রয়ের সাথে বৈঠক হয়েছে, এগুলো বাংলাদেশের গণমাধ্যমেই আসছে, বারবার আসছে। মোসাদের সেই ব্যক্তি নিজে ইন্টারভিউতে বলেছে, আপনারা সবাই সেই ইন্টারভিউ দেখেছেন। দুবাইতে তার সাথে রয়্যাল মিটিং হয়েছে, সব জানেন। নুরু শেখ হাসিনাকে মা ডেকেছে, রাশেদ তাকে মমতাময়ী মা বলেছে। নুরু রাশেদ বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছে, এগুলো সব সোশ্যাল মিডিয়া আছে। নুরুর আজকে একটা বক্তব্য শোনেন, জামাত নিষিদ্ধের কথাটি তিনি আজকে বললেন যে জামাত আওয়ামী লীগের মতো জামাত শিবিরকে, উগ্রবাদী জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে। এরা উগ্রবাদী এবং আল কায়দার ইস্যুতে জাতিসংঘ বা আমেরিকার যে নতুন করে বাংলাদেশ নিয়ে টেনশন বেড়েছে, আল কায়দাকে জামাতের সাথে তুলনা করছেন। বলছেন নুরু যে জামাতি হলো আল কায়দা বা জামাতের উগ্রবাদীরা আল কায়দা তৈরি করছে বা তাদের মধ্যে একটা জঙ্গি ভাষণ আছে, নুরু বলছে। অথচ এই ক্ষমতায় বসার আগের দিন পর্যন্ত নুরু জামাতের প্রস্তাব করেছে। এবং অনেকেই বলে যে নুরু হিডেন জামাতি, নুরু রাশেদ এরা জামাতের কি বলবো তৈরি করা বিভিন্ন দলের মধ্যে লোক ঢুকাই দেয় না জামাত। এবং তারেক রহমানের ড্রাইভার অনেক জামাত আছে। আমি আপনাদেরকে মাঝে মাঝে বলি, জামাত চেনার উপায়টা শিখিয়ে দেয়। যারা বিএনপির খুব মানে গুরুত্বপূর্ণ জায়গায় জামাত শিবিরের লোকগুলো ঢুকেছে, তারা দেখবেন সর্বোচ্চ পরিমাণ গুপ্ত শব্দ ব্যবহার করবে, জামাত শিবিরকে খুব কাউন্টার দিয়ে কথা বলবে। এটি রাজনীতি। দেখবেন এই যে নুরু এখন জামাত শিবিরের নিষিদ্ধ চায়, অথচ এই নুরু বারবার বলছে বাংলাদেশে একটি দল থাকলে জামাত, যারা সবচেয়ে শৃঙ্খলিত আদর্শিক রাজনীতি করে, এই দেশে ইসলামের পক্ষে তারা শক্তি, এই দেশের পক্ষে শক্তি। জামাত এদেশে সবচেয়ে মানে রাজনীতিতে গুণগত দিক থেকে সবচেয়ে ভালো একটি দল। কে বলছে? নুরু। সোশ্যাল মিডিয়া ভাইরাল এই ভিডিও দেখেন। এখন বলছেন কি জামাতকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের মতো, কারণ তারা জঙ্গি একটা সংগঠন। এটা নুরুর আজকের স্টেটমেন্ট। আজকে দেখেন সোশ্যাল মিডিয়াতে বা টেলিভিশন গুলো দেখেন, বিষয়টা হলো ইলিয়াস কিন্তু ব্যক্তিগতভাবে বিএনপি পরিবারের ছিল। আমি ছিল, আমরা টেলিভিশন একসাথে কাজ করছি, তো যে কারণে আমরা টেলিভিশন থেকে দূরে নিতেছি। এটার মূল কারণ কনক সারোয়ার জেলে গেছে, আমি দেশ ছেড়ে পালাইছি। আমাদের মূল কারণ ছিল আমরা বিএনপির ঘরের সাংবাদিক হিসেবে চিহ্নিত হয়ে গেছি আওয়ামী লীগ রেজিমের হাতে, যে কারণে আমাদের ব্ল্যাক লিস্ট করা হয়েছে। আমাদের ইলিয়াসও ছিল। হঠাৎ করে ইলিয়াস আজকে জামাত হয়ে গেছে। দীর্ঘ 18 বছর সে ছিল বিএনপি, এখন 18 জামাত। কেন ইলিয়াস জামাত হবে আমাকে বলেন? এখন বিএনপি ক্ষমতায় আসছে, এখন ইলিয়াসের কামাই করার সময়, এখন ধান্দা করার সময়। এখন থেকে জামাত হওয়ার কথা না, আমার জামাত হওয়ার কথা, কনকের জামাত হওয়ার কথা। এখন তো আমরা আপোষ করে শুধু মাল কামাবো, যেভাবে আপনারা কামাই করতেছেন, টেন্ডারবাজি ধান্দাবাজি সব করতেছেন। আমরা তো সেটাই করবো না। কিন্তু না, বাংলাদেশের হাতে করে কয়েকজন সৎ সাংবাদিক আছে যারা রাষ্ট্র, দেশ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। তাদেরকে এক এক সময় এক একটা তকমা দেওয়া। আগে আমাদের ব্ল্যাকলিস্ট করছে আওয়ামী লীগ রেজিম, টেলিভিশন থেকে বের করে দিচ্ছে, কোনো টেলিভিশন চাকরি করতে দেয়নি, দেশ ছাড়তে হয়েছে। এই রেজিম এসে যদি এখন বলে গুপ্ত, আগামী রেজিম আরেকটা আসবে, তখন বলবো আরেকটা। সত্য সাংবাদিক সাথে এই বিষয়গুলো থাকবে, এগুলো নিয়ে আমাদের গায়ে লাগে। কারণ কোনো পক্ষ থেকে, কোনো দল থেকে আমরা মালু কামাই করি না। এখন এই নুরুর ইস্যু, আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত
সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।